এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্রমবর্ধমান প্রথম সংশোধিত প্রকল্প। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের এক ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী হেলাল উদ্দিন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। 2025 সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তার প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার মায়ের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন। বাংলাদেশ ফুটবলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা দেশের নারী ফুটবলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা আজ দেশের অসংখ্য নারী ফুটবলারের অনুপ্রেরণার নাম। আগামী 2026-27 অর্থবছরে বাজেটে স্টার্ট আপ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে 400 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি জানান, চলমান 2025-26 অর্থ বছরে সংশোধিত বাজেটে স্টার্ট আপ তহবিল খাতে ইতোমধ্যে 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী অর্থ বছরে এ খাতে বরাদ্দ বাড়িয়ে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা হবে। এর আগে বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনে যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। বাংলাদেশে 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ার সব ধরনের মিডিয়া রাইটস বা সম্প্রচার স্বত্ব ক্রয় করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভি কর্তৃক ফিফা বিশ্বকাপ 2026-এর ওয়াল মিডিয়া রাইটস ক্রয়ের এই প্রস্তাবটি প্রথম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সেখানে নীতিগত অনুমোদন পাওয়ার পর তা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হয়। দেশে বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার নিয়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। সরকারের সময়োচিত পদক্ষেপে অবসান হলো এই অনিশ্চয়তার। আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্যমে ফিফার সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ায় বিটিভি এবার প্রায় বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে। আজ তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, বিগত সময়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব অর্জনে বিপুল অর্থ ব্যয়ের অভিযোগ ছিল, কিন্তু বর্তমান সরকার জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে স্বচ্ছতার ভিত্তিতে সম্প্রচার স্বত্ব অর্জনের উদ্যোগ গ্রহণ করেছে। ইয়াসির খান চৌধুরী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফিফা থেকে স্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথম দিকে প্রায় 200 কোটি টাকা দাবি করেছিল। তবে সরকার সেই প্রস্তাবে সম্মত না হয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। তিনি জানান, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবং এর সভাপতি তাবিথ আওয়ালকে সম্পৃক্ত করা হয়। দীর্ঘ আলোচনা ও দর কষাকষির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়া এবং নীতিমালার আলোকে এবারে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় 47,25,87,500 টাকা। ভ্যাট ও আয়কর সহ মোট ব্যয় হবে প্রায় 63,79,93,125 টাকা।
তিনি আরো বলেন, সম্প্রচার সত্ত্ব বাবদ অর্থের প্রায় পুরোটাই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির নিজস্ব আর্থিক দায় থাকবে না। ইয়াসির খান চৌধুরী বলেন, সরকার লক্ষ্য হচ্ছে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমুখী সেবায় নিয়োজিত রাখা। এই উদ্যোগ তারই একটি উদাহরণ। তিনি দেশের ফুটবল প্রেমীদের অভিনন্দন জানিয়ে বলেন, সকল জটিলতা কাটিয়ে দেশের কোটি কোটি দর্শক এবার বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের খেলা উপভোগ করতে পারবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোকে 100 শয্যায় উন্নীত করার লক্ষ্যে আগামী বাজেট থেকে বরাদ্দ রাখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। তিনি বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, তিস্তার পানি রিজার্ভ সহ নতুন ব্যারেজ নির্মাণে এই বছরের মধ্যে প্রকল্প চূড়ান্ত করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে ব্যক্তির রাজনৈতিক পরিচয় কোনো বাধা হবে না। সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না ভারত, এটা পশ্চিমবঙ্গের রাজনীতির প্রভাব। শিগগিরই এর সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার জাহিদুর রহমান। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, তারা বাংলাদেশের সাথে 5 আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। দারিদ্র্য কমানো, বৈষম্য হ্রাস আর প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ করতে যাচ্ছে সরকার। এ খাতে মোট বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 28,000 কোটি টাকা বেশি। শুধু বরাদ্দ বাড়ানো নয়, বাড়ছে উপকারভোগীর সংখ্যা, বাড়ছে ভাতার পরিমাণ আর যুক্ত হচ্ছে একাধিক নতুন কর্মসূচি। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভুল উপকারভোগী নির্বাচন, তথ্য ভাণ্ডারের দুর্বলতা এবং সমন্বয়হীনতা দীর্ঘদিন ধরে সামাজিক নিরাপত্তা খাতের বড় চ্যালেঞ্জ। নতুন ব্যবস্থাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে যাবে সরকারি সহায়তা। রিপোর্ট দিনার সুলতানার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বড় ধরনের সম্প্রসারণ আনছে সরকার। বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে প্রায় 1,45,000 কোটি টাকা, যা এ খাতে ইতিহাসের অন্যতম বড় বরাদ্দ। নতুন বাজেটে যুক্ত হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 8টি নতুন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় 41 লাখ নারী প্রধান পরিবার প্রতি মাসে পাবে 2,500 টাকা করে। এ কর্মসূচিতে সরকারের ব্যয় হবে 12,374 কোটি টাকা। অন্যদিকে কৃষক কার্ডের জন্য বরাদ্দ 1,063 কোটি টাকা এবং ইমাম পুরোহিতদের সম্মান কর্মসূচির জন্য রাখা হয়েছে 1,082 কোটি টাকা। সামাজিক সুরক্ষায় এই বরাদ্দকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। ফ্যামিলি কার্ড যেটা খুব সাড়া জাগিয়েছে, বা আরো কিছু সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম যেগুলো আগে ছিল, ওভারঅল এখানে অ্যালোকেশন বাড়ানো হয়েছে। এখন এটাকে যদি বাস্তবায়ন করতে পারে, এটার একটা ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, রুরাল ইকোনমি, চাহিদা কিছুটা হলেও বৃদ্ধি, সেই জায়গাটায় বিশেষ করে ফুড ডিমান্ড বৃদ্ধি, সেই জায়গাটায় একটা ভালো জায়গায় আনতে পারে। নতুন কর্মসূচির পাশাপাশি বাড়ছে বিদ্যমান ভাতাও। একই সঙ্গে উপকারভোগীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদদের মতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি প্রকৃত উপকারভোগীর হাতে সহায়তা পৌঁছানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটা আমি বলবো যে একটা দুর্বলতার দিক হচ্ছে, সেখানে শহরের যারা দরিদ্র রয়েছেন, বস্তিবাসী রয়েছেন, তাদেরকে কেন্দ্র করে কর্মসূচির সংখ্যা কম। সুতরাং ওই জায়গাটাতে আমার মনে হয় যে অধিক গুরুত্ব দেওয়াটা জরুরি। অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে হয়তো কনসলিডেট করা যায়, অনেক প্রোগ্রামকে কমিয়ে আনা যায়। অর্থাৎ
এর ভিতরেই যাতে এই ফ্যামিলি কার্ডের মতো যে সমস্ত উদ্যোগ আছে সেগুলো যাতে সরকারের উপর ব্যয়ের চাপটা কম থাকে। সামাজিক নিরাপত্তা খাত সম্প্রসারণের দরকার আছে জানিয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। এই অর্থটা কিভাবে আসবে এটা কিন্তু সঠিক একটা হিসাবের দরকার আছে এবং সেটাকে মাথায় রেখেই কাজটা করা দরকার। সরকার যাতে নিজস্ব রেভিনিউ আছে সেই রেভিনিউ দিয়ে যাতে এটাকে ম্যানেজ করা যায়, কোনোভাবেই ঋণ করে যাতে এই ধরনের প্রোগ্রাম বাস্তবায়ন না করা হয়। সরকার বলছে, দারিদ্র্য কমানো এবং প্রান্তিক মানুষের সুরক্ষা জোরদার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। দিনার সুলতানা, বিটিভি নিউজ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় বর্তমান সরকারের ন্যায় বিচার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী সকলে। দ্রুত সময়ের মধ্যে আদালতের দেয়া দেশের ইতিহাসের বিরল এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। এ সকল মানুষেরা বলছেন, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেবার স্পষ্ট বার্তা এটি। রিপোর্ট আরিফিন মাসুদের। সূচনা লগ্ন থেকেই বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা। এরই অংশ হিসেবে সম্প্রতি বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের মানুষ সহ বিশ্ববাসীও দেখল তার বাস্তব রূপ। রামিসার নৃশংস হত্যাকাণ্ডের মামলায় বিচারিক ৬ কার্যদিবসের এই রায় বাংলাদেশের ইতিহাসে বিরল। মামলাটির রায় সাধারণ মানুষের মাঝে একদিকে যেমন এনেছে স্বস্তি, অন্যদিকে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের প্রতি বাড়িয়েছে আস্থা। রায় দেখে আমি অনেক খুশি, কিন্তু কার্যকর যেদিন হবে ওই দিন বোঝা যাবে যে সরকার কতটুকু দ্রুত আগায় গেছে। বিচার খুব কঠিন বিচার হওয়া দরকার। এরকম যত অপরাধী আছে সারা বাংলাদেশে প্রত্যেক জেলায় জেলায় এরকম ২-৪-১০টা এরকম ফাঁসি কার্যকর করুক, সব জায়গায় মানে ন্যায় বিচার করুক। এর পাশাপাশি পূর্বের ঝুলে থাকা এ ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির কাজ এগিয়ে নিতেও সরকারের প্রতি বেড়েছে মানুষের প্রত্যাশা। যেভাবে রামিসার মামলার দ্রুত যে রায়টা হয়েছে, এটা আরো যে সব রায়গুলি পেন্ডিং অবস্থায় আছে, এটা যদি দ্রুত সরকার কার্যকর করে তাহলে সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটা আরো বেড়ে যাবে। আইনজীবীরা বলছেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার রায় সরকারের অঙ্গীকার ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়নের পথকে কেবল এগিয়ে নেবে না, বরং সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধেও দেবে শক্ত বার্তা। সমাজে এই ধরনের ঘৃণিত অপরাধগুলি যাতে বন্ধ হয়, অথবা যারা এই ধরনের কাজ করে অপরাধীরা সামনে এই ধরনের কাজ করতে ভয় পায়, সেই জন্য আজকে এই মামলার রায়টা এটা মেসেজ হিসাবে কাজ করবে। জনগণের যে চাওয়া, আমাদের বর্তমানে যে সরকার, প্রধানমন্ত্রী, উনি সেটা কমিটমেন্টটা কিন্তু রেখেছে। কোনো কোনো আইনজীবী বললেন, এ রায় বিগত সময়ের বিচারহীনতার সংস্কৃতির দেয়াল ভাঙতেও রাখবে ভূমিকা। যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে বিচারহীনতার যে দেওয়াল, সেটা ভাঙার জন্য অবশ্যই নক করছে এবং আরো এরকম কিছু দৃষ্টান্ত হলে নিঃসন্দেহে বিচারহীনতার দেয়াল ভেঙে যাবে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বললেন, এ রায় কেবল বিচার কাজের গতিকেই বাড়ায়নি, পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বহন করছে গুরুত্বপূর্ণ বার্তা। রামিসা হত্যা মামলার এই রায় সমাজের কাছে সুস্পষ্ট একটি বার্তা দিচ্ছে, সেটা হলো যে বর্তমান সরকার তার যে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অঙ্গীকারবদ্ধ, সেই অঙ্গীকার বাস্তবায়নের নিরিখে অন্ততপক্ষে এই মামলায় যে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যে সাপোর্টটা দেয়া দরকার সরকারের পক্ষ থেকে, তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। এই ধরনের অপরাধ যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বার্তাটাই কিন্তু এই রায়ের মাধ্যমে আপাতত আমাদের জাতি পেয়েছে বলে আমি মনে করি। তিনি বলেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যা নজির হয়ে থাকবে সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে। জনপ্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার ও দেশে আইনের শাসনের প্রতিষ্ঠায় যে কোনো অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান দৃঢ়। সাধারণ মানুষ সহ আইনজ্ঞরা মনে করছেন, সম্প্রতি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের দেয়া রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় তারই একটি স্পষ্ট বার্তা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ।
জুলাই গণঅভ্যুত্থানকালীন কুষ্টিয়ার 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 আজ আসামি পক্ষের প্রথম দিনের যুক্তি উপস্থাপন শেষে এই আদেশ দেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ঢাকা যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 11 জুন ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। আজ এই মামলার জব্দ তালিকার একজন সহ 2 জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী 16 জুন দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত। রিপোর্ট আরিফিন মাসুদের। সালের 25 আগস্ট সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবীর করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় গঠনের জন্য গত বছরের 2রা সেপ্টেম্বর নির্দেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। চলতি বছরের 21 মে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের যে রায় দিয়েছিলেন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই রায় স্থগিতের আদেশ দেন। এই সংশোধনীটি কিন্তু পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য আগামী 16 জুন দিন ঠিক করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। রিটকারীদের আপত্তি তার প্রথমটি সংগঠিত হয়েছে 4র্থ সংশোধনীর সময়, আবার 5ম সংশোধনী যে সংশোধনীর উপরে ভিত্তি করে এটি 72 সালের সংবিধানের বাইরে গিয়ে পুনরায় রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়েছে, যেটার বিরুদ্ধে রিট পিটিশন দায়ের হয়েছে। এই সংশোধনীটা চ্যালেঞ্জ করে এবং 2017 সালের একটা রুলস সেটা চ্যালেঞ্জ করে আলটিমেটলি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয় এবং আর একটা প্রেয়ার করা হয় যে সুপ্রিম কোর্টের জন্য একটা স্বতন্ত্র সচিবালয় করা, এবং সেই স্বতন্ত্র সচিবালয় মর্মে একটা ডিরেকশন চাওয়া হয়েছিল, যে স্বতন্ত্র সচিবালয়ের ডিরেকশনও আদালত দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে আপিল দায়ের করা হয়েছে এবং সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে অধিকতর যাচাই বাছাই করার লক্ষ্যে রায়টির বিরুদ্ধে স্থগিত আদেশ চেয়েছে রাষ্ট্রপক্ষ। এবং আমি সরকার রাষ্ট্রের পক্ষে সরকারের যে বক্তব্য, অর্থাৎ পার্লামেন্টের যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে যেটা উল্লেখ করা আছে অধিকতর যাচাই বাছাই করার জন্য, সেটা করার জন্য এটাই সরকারের অবস্থান হিসেবে আমি ব্যাখ্যা করেছি এবং আমি বলেছি আমাদের অধিকতর যাচাই বাছাই পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরো অধিকতর যাচাই বাছাই করে আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। আপিল বিভাগে দ্রুত শুনানি করতে পারলে এ বিষয়ে সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন রিটকারী আইনজীবী শিশির মনির। আমরা মনে করি আপিল বিভাগে এই মামলাটি দ্রুততার ভিত্তিতে শুনানি করতে পারলে মূলত মূল সমস্যার সমাধান হতে পারে। এই জন্য পূর্ণাঙ্গভাবে মামলাটি শুনানি হোক, এটা আমরাও সাবমিশন রেখেছি। আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয় বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। এর আগে গত 9 এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 4টি নতুন বিষয় চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে 4র্থ শ্রেণীতে 2টি এবং 6ষ্ঠ শ্রেণী থেকে আরও 2টি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। একই সঙ্গে 2028 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিস্তারিত জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। ছোট
প্রতি শিশুর কাঁধে ভারী স্কুল ব্যাগ। শিক্ষার এই সামগ্রী যেন তার কাছে এই ছোট্ট শরীরের থেকে বেশি ভার। রাজধানীর স্কুলগুলোতে এই দৃশ্য নিত্যদিনের। শিক্ষাকে সহজ ও আনন্দময় করতে আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব বিষয় আনছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নতুন শিক্ষাক্রমের যে ভিশনটা দিয়েছেন, এই ভিশনটা বাস্তবসম্মত, এই ভিশনটা ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর ভবিষ্যৎটা গড়ে দিতে হবে। সেটা হলো শিক্ষা ব্যবস্থার দায়িত্ব, এটা মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন, এবং সেই নতুন ফিলসফি আমাদের শিক্ষার ফিলসফি, দর্শন। চতুর্থ শ্রেণী থেকে ক্রীড়া এবং সংস্কৃতি আর ষষ্ঠ শ্রেণী থেকে যুক্ত হবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টি। দুটো নতুন টেক্সট বুক যাচ্ছে, স্পোর্টস এবং কালচারের। এই টেক্সট বুকগুলো সঠিক অন্তর্ভুক্তি 27 শুরু হয়ে যাচ্ছে, ইন দ্য সেন্স যে খেলাগুলোর বর্ণনা, কিভাবে খেলবে, এগুলোর বর্ণনা চলে যাচ্ছে। সব খেলাগুলো হয়তো আমরা 2027 শেখানো শুরু করতে পারছি না, কিন্তু 28 যে সেটা শুরু হয়ে যাবে, এবং 27 যতখানি আমরা পারবো আমাদের প্রচেষ্টা থাকবে স্কুল লেভেলে অ্যাটলিস্ট 2 থেকে 3টা খেলা যেন 27 থেকে আমরা ইন্ট্রোডাকশন শুরু করতে পারি। মূলত শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে বোঝা নয়, বরং আনন্দিত বিষয় হিসেবে উপস্থাপন করাই সরকারের মূল লক্ষ্য বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। ইতিমধ্যে এই উদ্যোগ সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানান মন্ত্রী। টিচারদের ট্রেনিং আমরা এগেন স্পোর্টস মিনিস্ট্রির সাথে কাজ করছি। নিজেরা ট্রেইনড স্পোর্টসম্যান, তাদেরকে টিচার ট্রেনিং আলাদা করে দিয়ে আমরা অন্তর্ভুক্ত করব, এবং একই সাথে কালচার মিনিস্ট্রির সাথেও কাজ চলছে। আগামী সপ্তাহের মধ্যেই আমরা সকল এই যে মিউজিক, ড্রামা, এরকম ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্ট হেডদের সাথে বসছি যে এই অন্তর্ভুক্তিগুলো তাদের সাথে নিয়ে কিভাবে করতে পারি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। একজন শিক্ষক হিসেবে অবশ্যই যে ক্রীড়া এবং সংস্কৃতি যে বিষয়গুলো সরকার আমাদের শিক্ষার্থীদের সামনে নিয়ে আসতে চাচ্ছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের শিক্ষার্থীরা খেলাধুলা প্রিয় এবং তারা খুবই অনুরক্ত, তারা খেলাধুলা পছন্দ করে। খেলাধুলা এবং নাচ করা, গান করা, এগুলো করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমরা খুশি, আমরা চাই এগুলো হলো। আমরা শহরে থাকি, এখানে তো আমরা বের হতে অত সময় পাই না বাচ্চাদের নিয়ে। এটা যদি স্কুলে হয় ওদের অবশ্যই অনেক ভালো হবে। আমি মনে করি ক্রীড়া আর সাংস্কৃতিক সাবজেক্ট যদি ওদের ভিতরে অ্যাড হয় তাহলে জিনিসটা ওদের এক্সট্রা ডেভেলপমেন্ট হবে। তোমরা খেলাধুলা করতে পছন্দ করো? হ্যাঁ। শিক্ষা কোনো বোঝা নয়, বরং শিক্ষা হচ্ছে শান্তি এবং আনন্দের বিষয়। তাই শিক্ষা, শান্তি, সমৃদ্ধি এই 3টি মূল বিষয়কে সামনে রেখে বর্তমান সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের সঠিক পরামর্শ দিয়ে পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে এমপিদের ব্যক্তিগত সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সারওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। চিফ হুইপ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে সংসদ সদস্যদের সহযোগিতা করার মধ্য দিয়ে প্রত্যেক সাধারণ মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। এবারে সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি আওয়ামী লীগ করার কারণে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, কিন্তু পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। সীমা শারমিনের প্রতিবেদনে দেখে নেওয়া যাক বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে প্রকৃত তথ্য। চারদিকে আগুন, ভাঙচুর, মানুষের চিৎকার আর ক্যাপশনে লেখা, আওয়ামী লীগ করার অপরাধে বাড়িঘর জ্বালিয়ে দিল জনতা। মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে, কিন্তু এই গল্পের ভেতরে আরেকটা গল্প লুকিয়ে। মূলত এই আগুন গুজবের আগুন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক টিম বাংলা ফ্যাক্ট যখন ভিডিওটির গভীরে যায় তখন সত্যটা বেরিয়ে আসে। ঘটনাটি 5 জুন সকালের, জায়গাটি ফরিদপুরের আলগি ইউনিয়ন। কিন্তু যে বাড়িটা পড়ছে সেটা কোনো রাজনৈতিক কর্মীর বাড়ি নয়, ওটা ছিল আয়ুব আলী আর ময়না বেগমের বাড়ি। এলাকার মানুষ তাদের নামে আতঙ্কে থাকত, কারণ তাদের পরিচয় ছিল মাদক ব্যবসায়ী। দিনের পর দিন তাদের অত্যাচার সহ্য করতে করতে শেষমেশ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে। তারাই আইন নিজের হাতে তুলে নিয়ে সেদিন ওই বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। অর্থাৎ একটা মাদক বিরোধী ঘটনাকে রাতারাতি রাজনৈতিক রং মাখিয়ে দেয়া হলো, বানিয়ে ফেলা হলো প্রতিহিংসার গল্প। বাংলা ফ্যাক্ট বলছে এ ধরনের ভুয়া তথ্য এখন প্রতিদিন ছড়াচ্ছে, উদ্দেশ্য একটাই, মানুষকে বিভ্রান্ত করা। তাই পরের বার শেয়ার বাটনে হাত দেবার আগে একবার থামুন, একবার ভাবুন, কারণ আপনার একটা ক্লিক হয়তো একটা গুজবের আগুনে ঘি ঢালছে, আর সত্যিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাই বিটিভির পর্দায় সত্য জানুন, গুজব রুখুন। সীমা শারমিন, বিটিভি নিউজ। খবর শেষ হলো, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।